বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের আমার অনলাইন টিউটোরিয়ালটিতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি শাহ আব্দুল কাদির, প্রভাষক হিসাব বিজ্ঞান, ভাওয়াল বদরুল সরকারি কলেজ। তোমরা এই অনলাইন ক্লাসের পরেও যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চাও, স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে 01611008042। এই নাম্বারে কোনো প্রবলেম হলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে। কেউ যদি আরও এই লেকচারটি পুরোটা ইমেইলে নিতে চাও, তোমরা ইমেইল করতে পারো আমাকে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার ক্লাসটিতে যাওয়ার আগে বলে নিচ্ছি, আজকের যে টিউটোরিয়ালটি এটি উচ্চ মাধ্যমিক ডিগ্রি প্রথম বর্ষ এবং বিবিএ অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের হিসাব বিজ্ঞানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে টিউটোরিয়ালটি করা হয়েছে। আশা করছি টিউটোরিয়ালটি উপভোগ করবে। একই সাথে তোমাদেরকে বলে রাখি, যদি তোমাদের কোনো মতামত থাকে টিউটোরিয়ালটি শেষে পুরোটি মনোযোগ দিয়ে শোনার পর কোনো মতামত থাকলে, কোনো পরামর্শ থাকলে আমার কমেন্ট বক্সে জানাবেন এবং এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে পাবেন। একই সাথে ভাওয়াল বদরুল সরকারি কলেজের যে ফেসবুক পেজ আছে সেখানে পাবে, হিসাব বিজ্ঞান বিভাগের ফেসবুক পেজে পাবে। তোমরা আমার সাথে টিউনিংয়ে থাকবে আশা করছি। তো আমি মূল ক্লাসে যাওয়ার আগে তোমাদেরকে কয়েকটি ঘটনা দেখাতে চাই, একটু খেয়াল করো। এখানে আমরা 4টি ঘটনা দেখতে পাচ্ছি। নাম্বার 1, প্রথম যে ঘটনাটি আছে সেখানে দেওয়া আছে একটি বাজারের চিত্র আমরা দেখতে পাচ্ছি, এখানে কেনাকাটা হচ্ছে। পরের যে ঘটনাটি সেটিতে আমরা দেখতে পাচ্ছি, এটিকে আমরা পজ মেশিন বলি। পজ মেশিনের মাধ্যমে ট্রানজ্যাকশান হচ্ছে, ক্রেডিট কার্ড দিয়ে ট্রানজ্যাকশান হচ্ছে। আমরা আরেকটি ঘটনা দেখব। এই ঘটনাটি দেখো, পরীক্ষার্থীরা কোনো একটি পরীক্ষার কেন্দ্রে পরীক্ষার হলে বসে পরীক্ষা দিচ্ছে এবং পরবর্তী হচ্ছে পরীক্ষার ফলাফলের পর অনেকেই কি উচ্ছ্বাসে ভেসে যাচ্ছে। তো আমরা এই ঘটনাগুলো থেকে অনুমান করতে পারছি আসলে আমরা আজকে কি বিষয়ে পাঠদান করতে যাব। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের পাঠ হলো লেনদেন, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ট্রানজ্যাকশন। ট্রানজ্যাকশন ইজ দ্য বেস অফ অ্যাকাউন্টিং, অর্থাৎ লেনদেনকে আমরা বলে থাকি হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি। তো অনেকেরই প্রশ্ন হচ্ছে, স্যার লেনদেন চ্যাপ্টার থেকে আমরা কি কি শিখতে পারব? এই পাঠ শেষে আমরা যারা এটি অংশগ্রহণ করব মনোযোগ দিয়ে, আমরা এই পাঠ শেষে শিখতে পারবো লেনদেনের ধারণা কি এটা আমরা ব্যাখ্যা করতে পারবো, আমরা লেনদেনের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো, লেনদেন চিহ্নিত করতে পারবো এবং একই সাথে কি ব্যাখ্যা করতে পারবো। ঘটনা ও লেনদেনের মধ্যে যে পার্থক্য আছে সেটিও আমরা এই পাঠ শেষে ব্যাখ্যা করতে পারব। তো আমরা এগিয়ে যাই, দেখি আসলে লেনদেন কি। নিজেরা একটু অনুমান করে দেখো, আমরা যে প্রিভিয়াস যে ঘটনাগুলো দেখলাম এই ঘটনাগুলো থেকে কিন্তু আমরা কিছুটা চিন্তা করতে পারি আসলে লেনদেন কি। হ্যাঁ, ওই যে চিন্তার জগতে তোমরা কিভাবে চিন্তা করবে, আসলে একা একা চিন্তা করতে পারো কিংবা গ্রুপ স্টাডি করতে পারো। আমি এখানে একটা গ্রুপের ছবি দিয়েছি। নিজেদের মধ্যে যদি গ্রুপ স্টাডি করো তাহলে লেখাপড়াটা এবং যে কোনো একটি বিষয় থেকে তোমার যে অর্জন সেটি অনেক দীর্ঘস্থায়ী হবে এবং তুমি ভালোভাবে শিখতে পারবে। তো আমরা দেখি লেনদেন আসলে কি বোঝায়। লেনদেন দ্বারা হিসাব বিজ্ঞানে লেনদেন বলতে আমরা বুঝে থাকি ওই ঘটনাকে বোঝাবে। লেনদেন বলতে হিসাব বিজ্ঞানে ওই সমস্ত ঘটনাকে বোঝাবে যেই ঘটনাগুলো দ্বারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে, অর্থাৎ অর্থের আদান প্রদান বা অর্থ দ্বারা পরিমাপযোগ্য ঘটনা বা ঘটনাবলীকে লেনদেন বলা হয়েছে। আমরা অনেকেই বিষয়টি বুঝি, তাই তো? আমি একটু যদি ছোট ছোট করে বলার চেষ্টা করি,
লেনদেন শব্দটির অর্থ হচ্ছে দেওয়া নেওয়া, আদান প্রদান, গ্রহণ ও দান। হ্যাঁ, তো এখানে বিস্তারিতভাবে লেনদেন নিয়ে বলা আছে যে লেনদেন শব্দটির যদি আবিধানিক অর্থ দেওয়া হয়, দেখো লেনদেন শব্দটির অর্থ হচ্ছে দেওয়া নেওয়া, আদান প্রদান, গ্রহণ ও দান। হ্যাঁ, কিন্তু আমরা হিসাব বিজ্ঞানে সব ধরনের ঘটনাকে লেনদেন বলতে পারবো না, সব ধরনের দেওয়া নেওয়াকেই কি লেনদেন বলা যাবে না। লেনদেনের যে আবিধানিক অর্থ সেটা অনুযায়ী আমরা বলছি গ্রহণ ও দান, আদান প্রদান ইত্যাদিকে লেনদেন বলছি, কিন্তু সমস্ত গ্রহণ ও দানকে আমরা লেনদেন বলতে পারবো না। ধরো তোমাকে তোমার এক বন্ধু একটি ফুল দিয়ে তোমার জন্মদিনের শুভেচ্ছা জানাবে, এখানেও কিন্তু তুমি ফুলের তোড়াটি গ্রহণ করেছো বা ফুলটি গ্রহণ করেছো। হ্যাঁ, কেউ কোনো একজন বন্ধু তোমাকে আবার ফুলের তোড়াটি দিয়েছে, বাট এইটিকে আমরা কোনোভাবে লেনদেন বলতে পারি। তো লেনদেন কি তাহলে? লেনদেন হতে গেলে অর্থের আদান প্রদান বা অর্থের দ্বারা পরিমাপযোগ্য কোনো ঘটনা বলতে হবে, অথবা কোনো ঘটনা বলি একাধিক ঘটনাও যদি অর্থের আদান প্রদান বা অর্থ দ্বারা পরিমাপযোগ্য হয় সেটিকে আমরা লেনদেন বলবো। এবার আমরা পিছনের দিকে যদি একটু যাই, খেয়াল করে দেখো, এই যে দেখো এখানে কিন্তু আমাদের কয়টা ঘটনা ছিল? এখানে 4টা ঘটনা। আর প্রথম ঘটনাতে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হলো বাজারে এখানে কিছু সবজি কেনা বেচা হচ্ছে। দেখো খেয়াল করে, যিনি ক্রেতা তিনি কিন্তু টাকা দিচ্ছেন, আর যিনি বিক্রেতা তিনি বিনিময়ে কোনো দ্রব্য সামগ্রী প্রদান করছেন। এই ঘটনার দ্বারা ক্রেতা এবং বিক্রেতা উভয়ের কি হচ্ছে? আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে। এই যে এই ঘটনাটির দ্বারা, হ্যাঁ, আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে। তো দ্বিতীয় ঘটনাটি খেয়াল করো, এখানে কিন্তু একটি পজ মেশিন আমরা এটাকে বলছি, এই পজ মেশিনে ক্রেডিট কার্ডের মাধ্যমে কি হচ্ছে? ট্রানজ্যাকশন হচ্ছে। তোমরা অনেকে ব্যাংকে যদি যাও, ব্যাংকের ক্যাশ কাউন্টারে দেখবে যে ধরনের পজ মেশিনের ব্যবস্থা আছে। সুপার শপেও কি পজ মেশিনের ব্যবস্থা আছে। আমরা নগদ টাকা দিচ্ছি না, আমাদের কার্ড থেকে কি টাকা চলে যাচ্ছে। তাহলে এইখানেও কি হচ্ছে? আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে। কিন্তু নিচের যে দুটি ঘটনা আছে, প্রথম ঘটনাতে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, এটি কিন্তু কোনোভাবেই কি লেনদেন নয়, কিন্তু এটি নিঃসন্দেহে একটি ঘটনা। ঠিক আছে, পরেরটা দেখো, রেজাল্টের পরবর্তী তারা কি করছে? উল্লাস করছে। সুতরাং এইটিও একটি ঘটনা, বাট এটাকে আমরা কি লেনদেন বলতে পারবো না। কাজে আমরা সিদ্ধান্তে আসলাম ওই সমস্ত ঘটনা বা ঘটনাবলীকে আমরা লেনদেন বলবো যে সমস্ত ঘটনা দ্বারা কি হবে? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন ঘটবে। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু লেনদেন হতে গেলে কি কি বৈশিষ্ট্য থাকতে পারে আমরা এই জিনিসগুলো একটু দেখব। বৈশিষ্ট্যের আগে আমরা কিছু উদাহরণ দেখি। দেখো, জনাব সালে একজন ব্যক্তি 2016 সালের 1 জুলাই তারিখে 1 লক্ষ টাকা বিনিয়োগ করে একটি নতুন ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করে। এটিও কিন্তু একটি লেনদেন। দ্বিতীয় ঘটনাটি আমরা যদি খেয়াল করি, বাকিতে আসবাবপত্র ক্রয় করেছে কোনো একজন 5,000 টাকা দিয়ে, জনাব সালে বাকিতে আসবাবপত্র ক্রয় করে, এইটিও লেনদেন। কারণ এর দ্বারা জনাব সালের কি আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। সেটি কীরকম? তার আসবাবপত্র নামক একটি সম্পত্তি বৃদ্ধি পেল, এবং যেহেতু সে বাকিতে ক্রয় করেছে তার একজন পাওনাদারের সৃষ্টি। পরে বলা হলো সালে ব্যক্তিগত প্রয়োজনে 3,000 টাকা উত্তোলন করেন, তো এর দ্বারাও কি তার ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। তিনি বিজ্ঞাপন খরচ প্রদান করেন 2,000 টাকা, এটিও আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে। চলতি মাসের ভাড়া প্রদান করেছেন 2,500 টাকা। এরকম হাজার হাজার শত শত কি ঘটনা আছে যে সমস্ত ঘটনাগুলো কি আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে, সেগুলো কি আমরা কি লেনদেন বলব। ওকে, আমরা আরেকটু আগায় দেখি লেনদেন হতে গেলে কি কি বৈশিষ্ট্য থাকা লাগবে। আমরা যে কোনো জিনিসের বৈশিষ্ট্য নিয়ে যখন কথা বলবো, এর দ্বারা বোঝাবে আসলে যে এই জিনিসটা দেখতে কীরকম, কিভাবে তুমি তাকে শনাক্ত করো, তাই না? প্রথম বৈশিষ্ট্য দেখো, লেনদেনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে লেনদেন হতে গেলে
যে কোনো ঘটনাকে অবশ্যই কি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। দ্বিতীয়, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে, আমরা ব্যাখ্যা করব পরবর্তীতে। আর লেনদেনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে দ্বৈত সত্তা থাকবে, দুইটি সত্তা থাকবে। অদৃশ্য কোনো ঘটনাও লেনদেন হতে পারে, ভবিষ্যতে ঘটবে এমন কোনো ঘটনাও লেনদেন হতে পারে। একাধিক লেনদেনের মধ্যে একাধিক ঘটনার মধ্যে সম্পর্ক থাকতে পারে, কিন্তু প্রত্যেকটি ঘটনা স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। ঠিক আছে, এরপর দেখো লেনদেনের আরেকটি বৈশিষ্ট্য হলো যে কোনো ঐতিহাসিক ঘটনাও লেনদেন হতে পারে, আমরা ব্যাখ্যা দেখব। এবং লেনদেন হিসাব সমীকরণের প্রভাব বিস্তার করলেও যে সমস্ত ঘটনা হিসাব সমীকরণের প্রভাব বিস্তার করবে সেগুলোকে আমরা কি বলবো? লেনদেন বলব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এট এ গ্লান্স এক নজরে বৈশিষ্ট্যগুলো দেখলাম। এখন আমরা দেখব লেনদেনগুলোর ব্যাখ্যা, বৈশিষ্ট্যসমূহের ব্যাখ্যা। একটু দেখো আর্থিক অবস্থার পরিবর্তনটা কীরকম, আমি পড়ে নিচ্ছি। আর লেনদেনের ফলে কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ে আর্থিক অবস্থার পরিবর্তন বা ব্যবসার সম্পদ, দায় ও মালিকানার পরিবর্তন। কীরকম বিষয়টি? যেমন ধরো ব্যবসার জন্য বাকিতে কলকব্জা ক্রয় করা হলো 2 লক্ষ টাকা। তো এই লেনদেন দ্বারা প্রতিষ্ঠানে কি হয়েছে? 2 লক্ষ টাকা মূল্যের সম্পদ, দ্যাট ইজ কলকব্জা বৃদ্ধি পেয়েছে এবং দায় বাবদ পাওনাদার বৃদ্ধি পেয়েছে। আমরা আরেকটি উদাহরণ দেখি, বৈশিষ্ট্য দেখি, সেটি হলো দ্বৈত সত্তা। প্রতিটি লেনদেনে 2টি পক্ষ থাকে। দেখবে যে অন্যান্য গ্রুপের যে সমস্ত শিক্ষার্থী তারা বলবে যে কমার্সের স্টুডেন্টরা তো শুধু ডেবিট আর ক্রেডিট নিয়ে কথা বলে, এই ডেবিট ক্রেডিট পড়লেই তো হয়ে যায়, তাই না? কিন্তু বিষয়টি এর মধ্যে সীমাবদ্ধ নয়। ওই যে ডেবিট ক্রেডিটের যে জায়গাটাতে আসছে সেটি হচ্ছে লেনদেনের দ্বৈত সত্তা। প্রতিটি লেনদেনে কয়টি পক্ষ থাকবে? 2টি পক্ষ থাকবে। এর একটি পক্ষ সুবিধা প্রদান করবে এবং অন্যটি সুবিধা গ্রহণ করবে। হ্যাঁ, তো এই আধুনিক হিসাব বিজ্ঞানে আমরা যদি বলি 2টি পক্ষ বলতে কি শুধু ব্যক্তিকে বোঝাবে? নো, 2টি পক্ষ বলতে শুধুমাত্র ব্যক্তিকে বোঝাবে না, যে কোনো প্রতিষ্ঠানও কি পক্ষ হতে পারে। এবং আমরা জানি প্রতিষ্ঠানগুলোকে হিসাব বিজ্ঞানের ভাষায় কাল্পনিক ব্যক্তি হিসাবে বিবেচনা করা হয়েছে। পক্ষগুলো যদি হিসাব সমীকরণের উপাদান যেমন আছে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় ও ব্যয়, এগুলো হতে পারে। হ্যাঁ, তার মানে আমরা কি বলতে চাচ্ছি যে এই 2টি পক্ষ শুধুমাত্র ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বোঝাবে না, এই পক্ষগুলোর মধ্যে থাকতে পারে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় ও ব্যয়। আরেকটু আগে যেমন উদাহরণ যদি দেখি আমরা, বাড়ি ভাড়া বাবদ 2000 টাকা নগদ প্রদান করা হয়। এখানে কিন্তু 2টি পক্ষ আছে। প্রথম পক্ষ হলো বাড়ি ভাড়া, এটি একটি ব্যয়, এবং দ্বিতীয় পক্ষ কি? সম্পদ, এটি হচ্ছে একটি দ্বিতীয় পক্ষ। কি? নগদ টাকা চলে গেছে, যেটাকে আমরা সম্পদ হিসেবে বিবেচনা করে থাকি, তরল সম্পদ। দেখি পরে কি আছে। লেনদেন হতে গেলে যে কোনো ঘটনার দ্বারা কি হতে হবে? অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। এটি এমন নয় যে আমার অনেক টাকা ক্ষতি হয়েছে, অনেক টাকা লাভ হয়েছে, এই সমস্ত কিছু বলা যাবে না। আবার এমন কোনো ঘটনা যে ঘটনাটির সাথে আর্থিক কোনো সংশ্লেষ নেই, সেটিকেও আমরা কি লেনদেন বলতে পারবো। যেমন আমরা একটু যদি পাশের চিত্রটা একটু খেয়াল করি, দেখো এটি একটি আমরা দেখতে পাচ্ছি একজন রোগী নিয়ে যাওয়া হচ্ছে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় আহত একজন রোগী, কোন একটি কারখানার দুর্ঘটনার ফলে একজন রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে। এটি কিন্তু নিঃসন্দেহে একটি ঘটনা। হ্যাঁ, এই ঘটনা থেকে দুর্ঘটনা। তো এইটিকে আমরা কি প্রাথমিকভাবে এই ঘটনাটিকে আমরা লেনদেন বলতে পারব। এটি একটি ক্ষতি, কিন্তু এই ক্ষতিটি টাকার অঙ্কে পরিমাপ করা যাবে না, ফলে আমরা এটাকে কি লেনদেন বলতে পারছি। ঠিক আছে, জাস্ট আমরা কি এই লোকটা যে দুর্ঘটনার শিকার হয়েছে, আমি এই ঘটনাটাকে বলছি, এটি কোনোভাবেই কি লেনদেন নয়। এটি এমন নয় যে আগুনকে পা দিয়ে দিলাম, হ্যাঁ, বিনিময়ে আগুনের জ্বালা সহ্য করলাম, এমন নয়।
আমরা যদি আরেকটু আগায় বৈশিষ্ট্য যদি দেখি, যে কোনো অদৃশ্য ঘটনাও কি লেনদেন হতে পারে। তোমরা অনেকে বলতে পারো যে স্যার, লেনদেন কি আসলে সবসময় দেখা যাবে, ধরা যাবে, ছোঁয়া যাবে? নো, অদৃশ্য ঘটনা লেনদেন হতে পারে। চিত্রটা দেখো, এখানে কিন্তু এখানে ফার্নিচার আছে, দেখো। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি বাম পাশের যে অংশটা আছে এখানে সদ্য তৈরিকৃত একটি ফার্নিচার আমরা দেখতে পাচ্ছি, খাটের অংশ বিশেষ। আর এই পাশে দেখো কিছু ব্যবহৃত আমরা খাট দেখতে পাচ্ছি। তো এটা যদি এরকম দেখায়, এটি হচ্ছে আমার ব্যবহার করার আগের অবস্থা, তাই না? এই যে অবস্থাটা সেটি হচ্ছে কি ব্যবহার করার পরের অবস্থা। এখন তোমরা বলো, এই যে খাটটা আমরা দেখতে পাচ্ছি, প্রথম যে খাটটি আছে এই খাটটার দাম যত, দ্বিতীয় খাটের দাম কিন্তু সেরকম হবে না। তো আমরা ধরে নিচ্ছি প্রথম খাটের দাম হলো 20,000 টাকা। তো তোমরাই বলো, দ্বিতীয় অংশটা কি 20,000 টাকা দিয়ে কেউ কিনবে? কিনবে না। তো আমি ধরে নিচ্ছি দ্বিতীয়টির দাম হচ্ছে 15,000 টাকা। তো 20,000 টাকার খাট আমরা ব্যবহার করার পরে কী বিক্রি করলাম? 15,000 টাকা বিক্রি করলাম। এই যে ডিফারেন্সটা 5,000 টাকা, 5,000 টাকা কিন্তু তোমার কি হয়ে গেল? মূল্য হ্রাস পেয়ে গেল। এইটিকেও আমরা কি বলছি? লেনদেন বলছি। তো এই যে 5,000 টাকা মূল্য হ্রাস পেয়েছে, এই 5,000 টাকাকে আমরা বলি হিসাব বিজ্ঞানের ভাষায় অবচয় বা ডেপ্রিসিয়েশন। সুতরাং কি এই ঘটনাটি কিন্তু দেখা যায়নি, হ্যাঁ, এটি ব্যবহার করার ফলে আস্তে আস্তে কি মূল্যটা হ্রাস পেয়েছে। অতএব আমরা বলতে পারি অদৃশ্য কোনো ঘটনাও কি লেনদেন হতে পারে। আমরা আরেকটু আগে, ভবিষ্যতে ঘটবে এমন ঘটনাও কি লেনদেন বলা যায়। সেটি কি? ধরো আমি এখানে একটি উদাহরণ দিয়েছি যে আমার প্রতিষ্ঠান অনেক মানুষের কাছে পাওনা পায়। তো সব মানুষ কি সব পাওনাদার পাওনা নাও দিতে পারে, কারো কারো কাছে কি বাকি থাকতে পারে। তো 1 লক্ষ টাকা পাওনার মধ্যে ধরে নিচ্ছি ভবিষ্যতে 5,000 টাকা আমরা পাবো। ওই যে ভবিষ্যতে 5,000 টাকা পাবো না, সম্ভাব্য একটি ক্ষতি, এই ক্ষতিটি পুষিয়ে রাখার জন্য আমি আজকে থেকেই কি আমার প্রফিট বা মুনাফা থেকে কিছু টাকা সরিয়ে রাখছি, ভবিষ্যতের জন্য জমা করছি, যেটাকে আমরা বলি অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো এই অনাদায়ী পাওনাটি কিন্তু এখনো ঘটেনি, ভবিষ্যতে ঘটবে। হ্যাঁ, ভবিষ্যতে ঘটলে আমরা কি ক্ষতিটা পুষিয়ে নেব। এই যে ভবিষ্যতেও ঘটবে তার জন্য আজকে আমি কিছু টাকা সরিয়ে নিচ্ছি, এটিও একটি লেনদেন, কারণ এর দ্বারা আমার কি ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। দেখো, যে কোনো ঐতিহাসিক ঘটনাও কি লেনদেন হতে পারে। ঐতিহাসিক ঘটনা কীরকম? ধরো তুমি তোমার একটি ব্যবসায়ের নতুন একটি শাখা খুলতে চাও, সেখানে তুমি এমপি, মন্ত্রী কিংবা কোনো সেলিব্রিটিকে দাওয়াত করেছো। হ্যাঁ, আমরা এটাকে বলছি যে উদ্বোধনী অনুষ্ঠান। এই উদ্বোধনী অনুষ্ঠানে তোমার জন্য যে খরচটি হবে, এই খরচটি কিন্তু ওই ব্রাঞ্চটা বা শাখাটা চলাকালীন আর হবে না। তো আর যদি না হয়, তাহলে এই ব্রাঞ্চটা যদি 20 বছর চলে, এই ঘটনাটি যে ঘটল উদ্বোধনী অনুষ্ঠানটা, উদ্বোধনী অনুষ্ঠানের সমস্ত খরচ কী করব আমরা এই 20 বছর সময়ের মধ্যে বন্টন করে দেব। এখানে একটা সুন্দর চিত্র দিয়েছি আমরা, যে দেখো অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনাও কি বর্তমানের লেনদেন হিসেবে বিবেচিত হতে পারে। যেমন কোনো নতুন প্রতিষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানের ব্যয়, এই প্রতিষ্ঠানের আয়ুষ্কালের মধ্যে প্রত্যেক বছরের মুনাফার বিপরীতে কী করা হয়? চার্জ করা হয়। আমরা দেখতে পাচ্ছি গ্র্যান্ড লঞ্চিং সেরিমনি, ডালা এস্থেটিক্স। হ্যাঁ, এখানে দেখাই যাচ্ছে একজন সেলিব্রিটি কী করছে, উদ্বোধন করছে, সেখানে কিছু খরচ হলো। এটি যেহেতু ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এটি একটি ঐতিহাসিক ঘটনা এবং এর জন্য যে ব্যয় হয়েছে সেটিও লেনদেন। স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র। প্রতিষ্ঠানে ঘটে যাওয়া একাধিক লেনদেনের মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকলেও প্রত্যেকটি লেনদেন আলাদা ও স্বতন্ত্র। বুঝি নাই, তাই তো? একটু উদাহরণ যাই, দেখি বোঝা যায় কিনা। ধরো জানুয়ারির 1 তারিখে আজাদ পেপারস যমুনা গ্রুপের নিকট থেকে 1 লাখ টাকার কাঁচামাল বাকিতে ক্রয় করে, 1 তারিখে ক্রয় করেছে 1 লাখ টাকার কাঁচামাল, ক্রয় করে 2 তারিখ 50,000 টাকা ও 5 তারিখ 48,000 টাকা
যথাক্রমে দাগ কাটা চেকও নগদে পরিশোধ করে এবং 2,000 টাকা বার্তা পায়। দেখেন অনেকগুলো ঘটনা ঘটেছে। প্রথম ঘটনা আজাদ পেপারসের যমুনা গ্রুপের নিকট থেকে 1,00,000 টাকার মাল ক্রয়। দ্বিতীয় ঘটনা কিন্তু 1 তারিখের ঘটনার সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ ওই 1,00,000 টাকা থেকে আমরা 50,000 টাকা যমুনা গ্রুপকে পরিশোধ করেছি। 5 তারিখেও কিন্তু যে ঘটনাটি ঘটেছে 48,000 টাকা প্রদান, এইটিও কি 1 তারিখের এই যে ঘটনা ছিল সেটার কি পরিশোধ। তো টোটাল আমরা দেখো 1,00,000 টাকা লেনদেন করে 50,000 টাকা নগদে দিয়েছি 2 তারিখে এবং 48,000 টাকা দিয়েছি আমরা, টোটাল দিলাম 98,000 টাকা। আর 2,000 টাকা কি পেয়েছি? বার্তা পেয়েছি। তো তোমাদের কাছে অনেকের কাছে মনে হতে পারে যে 1 তারিখের ঘটনার সাথে এই তো বাকি ঘটনাগুলোর কী রয়েছে, সম্পর্ক রয়েছে, কাজে এইগুলি মনে হয় একটাই লেনদেন। নো, প্রত্যেকটি আলাদা আলাদা লেনদেন। ঘটনা একটির সাথে একটি সম্পর্কযুক্ত হওয়া সত্ত্বেও এরা কি আলাদা আলাদাভাবে হিসাবের খাতায় স্বতন্ত্রভাবে কি লিপিবদ্ধ করতে হবে। শুধু আমরা বলতে পারি একটি ঘটনার সাথে অন্যান্য এক বা একাধিক ঘটনার সম্পর্ক থাকলেও প্রত্যেকটি ঘটনায় কি আলাদা আলাদা লেনদেন হিসেবে বিবেচিত। আমরা আধুনিক হিসাব সমীকরণে দিকে যদি খেয়াল করি, হিসাব সমীকরণ দেখব যে এ ইকুয়াল টু অর্থাৎ অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি যে হিসাব সমীকরণ আছে, এখানে আমরা যে উপাদানগুলো পাচ্ছি সম্পত্তি, দায় এবং মালিকানা সত্ত্ব, এই উপাদানগুলোর যদি কোনো পরিবর্তন ঘটে, কোনো ঘটনা দ্বারা যদি এই উপাদানগুলোর পরিবর্তন ঘটে, সেটাকে আমরা কী বলবো? লেনদেন বলবো। উদাহরণস্বরূপ 1,00,000 টাকার ব্যবসায়িক পণ্য নগদে ক্রয়, এর দ্বারা একই সাথে 1,00,000 টাকা মূল্যের মজুদ পণ্য বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ তোমার গোডাউনে মাল বৃদ্ধি পেল এবং তোমার ক্যাশ বুক থেকে কি 1,00,000 টাকা চলে গেল। এর মাধ্যমে কি হিসাব সমীকরণের এ উপাদানের পরিবর্তন ঘটেছে। আবার যদি নগদে ক্রয় না করে বাকিতে ক্রয় করা হয়, তাহলে 1,00,000 টাকা মজুদ পণ্য বৃদ্ধি পাবে, অর্থাৎ এ বৃদ্ধি পাবে এবং সমপরিমাণ মূল্যের কি দায় বা এল বৃদ্ধি পাবে। দ্যাট মিনস এ এবং এল এর পরিবর্তন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শিক্ষণ ফলে যেটা দেখেছিলাম যে আমরা আজকের পাঠ শেষে ঘটনা ও লেনদেনের মধ্যে পার্থক্য বলতে পারবো। ইতিমধ্যে অনেকেই হয়তো ঘটনা ও লেনদেনের যে বেসিক পার্থক্যগুলো সেগুলো অনুমান করতে পেরেছ। তো আমরা আর কিছুক্ষণ ধৈর্য ধরি। এদিকে দেখো, ইতিমধ্যেই আমরা জেনেছি ঘটনা ও লেনদেনের পার্থক্য দেখব। প্রথম পার্থক্য, যা ঘটে তাই ঘটে, কিন্তু সে সমস্ত ঘটনা লেনদেন বিবেচিত হবে যে সমস্ত ঘটনাকে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হবে। দ্বিতীয় পার্থক্য, ঘটনার সাথে আর্থিক সংশ্লেষ থাকা বাধ্যতামূলক নয়, অর্থাৎ ঘটনা ঘটলে সেখানে অর্থ জড়িত থাকবে এমনটি নাও হতে পারে। লেনদেন হতে গেলে অবশ্যই কি আর্থিক সংশ্লেষ থাকতে। তৃতীয়ত, হিসাব বিজ্ঞানের দৃষ্টিতে ঘটনা দুই প্রকার, আর্থিক ঘটনা ও অনার্থিক ঘটনা। আর এখানে দুই ভাগে ভাগ করা যায়, লেনদেনকেও দুই ভাগে ভাগ করা যায়, বাহ্যিক লেনদেন এবং অভ্যন্তরীণ লেনদেন। ঘটনার সাথে এক বা একাধিক পক্ষ জড়িত থাকতে পারে, কিন্তু লেনদেনের সাথে অবশ্যই দুইটি পক্ষ থাকবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনার শেষে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে সকল লেনদেনই ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। অর্থাৎ লেনদেন হলে এটি অবশ্যই ঘটনা, কিন্তু ঘটনা ঘটলে সেটি লেনদেন হবে না। আমি সকলের প্রতি অনুরোধ থাকবে, এই যে তোমরা ভিডিওগুলো দেখছো, টিউটোরিয়ালগুলো দেখছো, এইগুলো যদি আবার পাঠ্য বইয়ের সাথে, তোমাদের টেক্সট বইয়ের সাথে একটু মিলিয়ে নাও, কিছু স্টাডি করো, দেখবে যে আমার আলোচনার সাথে টেক্সট বইয়ের কিছু আলোচনার তোমাদের গরমিল থাকতে পারে। তখন নিজের মধ্যে কি প্রশ্ন জাগবে, প্রশ্নের উত্তর খুঁজতে চেষ্টা করবে, আরও বই ঘাঁটতে হবে। তখন কি তোমার যে পড়াশোনাটা সেটি স্বয়ংসম্পূর্ণ হবে বলে আমার বিশ্বাস এবং পরিপক্ক হবে এটিও বিশ্বাস করি। তো তোমাদের বাসায় যেই কাজগুলো করবে, তোমরা লেনদেনের ধারণা কি সেটি ব্যাখ্যা করবে এবং লেনদেন নয় এমন 5টি ঘটনা নিয়ে তোমরা আলোচনা করো যে এগুলি লেনদেন নয়, কেন লেনদেন নয় সেটি আলোচনা করো। তারপর যেটি করবে তোমরা
লেনদেনগুলোর বৈশিষ্ট্য নিজেরা একটু চেষ্টা করো। আমার স্লাইডে দেওয়া আছে, ভিডিওটি আবার দেখলে তোমরা দেখতে পাবে। এমন 5টি ঘটনা বর্ণনা করো যাদের মধ্যে লেনদেনের বৈশিষ্ট্য বিদ্যমান। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমার এই লেসনটি তোমাদের ভালো লেগে থাকে, এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার যে ইউটিউবের চ্যানেলটি সেটি সাবস্ক্রাইব করবে, এবং যদি কোনো জায়গায় কনফিউশন থেকে থাকে কমেন্টের মাধ্যমে জানাবে। বিশেষ করে কোনো যদি ভুল তথ্য পরিবেশন করে থাকি সেটিও কমেন্টের মাধ্যমে জানাবে। এতে করে আমার উপকার হবে, এবং তোমাদেরও কি পরবর্তীতে আরও ভালো তথ্য দিতে পারবো বলে আমি বিশ্বাস করি। সবার সুস্বাস্থ্য কামনা করছি, কারণ এখন চলছে হচ্ছে করোনার মহামারী। এই সময়ে সবাই সুস্থ থাকার জন্য যে সমস্ত স্বাস্থ্যবিধিগুলো আছে সেগুলো আমরা মেনে চলবো, নিরাপদ দূরত্ব বজায় রাখবো, এবং ঘরের বাইরে যদি আমরা যাই মাস্ক পরবো। হ্যাঁ, হাঁচি কাশি দেওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করব। আমি আমার টিউটোরিয়াল শেষে ধন্যবাদ জানাতে চাই আমার বহরমপুর সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মাসুদ শিকদার ম্যাডামকে। এই যে অনলাইন ক্লাসগুলো নিচ্ছে তারই নির্দেশনার আলোকে নেওয়া হচ্ছে। তো সবাইকে সবিশেষ ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।